আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মানে বুঝলাম না। এই যে মেয়েদের নাকি তৈরি হতে খুব সময় লাগে, কিন্তু তুমি দেখি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এলে। আমি আগে থেকেই সময়ের প্রতি সচেতন। সময় নষ্ট করা একদমই পছন্দ নয়। ও বেশ, বসুন। বাইকে বসে স্টার্ট দিতে দিতে বলল নওয়াজ। নীর বসে পড়ল, কিন্তু হাত কোথায় রাখবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। কোনো কিছু না ধরে বসলে তো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুরো মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। নওয়াজ মুচকি হেসে বলল, নীর, যেখানে এই আমিটাই পুরো তোমার নামে লিখিত, সেখানে আমার কাঁধে হাত রাখতে এত দ্বিধা কেন? পরপুরুষ নই আমি, তোমার স্বামী হই। নির্দ্বিধায় আমার কাঁধে হাত রাখতে পারো। নীর মুচকি হাসল, দোগালে লাল আভা দিতে উঠল, চোখে মুখে অন্যরকম লাজুকতা ফুটে উঠল। নিজের হাত দিয়ে শক্ত করে নওয়াজের কাঁধ আঁকড়ে ধরল। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। বেশ কিছুক্ষণ পর তারা শপিং মলে চলে এলো। নীর নিকটকে প্রশ্ন ছুড়ল, আমরা এখানে কেন এসেছি? অবশ্য শপিং মল যেহেতু এসেছি সেহেতু শপিং করব। বলেই নীরের হাত ধরে শপিং মলে প্রবেশ করলো দুজন। বেশ কয়েকটা ড্রেস, শাড়ি ও বেশ কিছু কেনাকাটা করলো। সবশেষে চুড়ি দুজনের সামনে এসে দাঁড়ালো দুজনে। পাথরের কাজ করা চুড়ি নিয়ে নিজ হাতে নীরকে পরিয়ে দিল নওয়াজ। চুড়ি পরাতে পরাতে বলল, কোনো কিছু পছন্দ হলে বলতে শিখো। সময় মতো না বললে আপনার পছন্দের জিনিস বা মানুষ অন্য কেউ নিয়ে যাবে। নীর চোখ তুলে নওয়াজের দিকে তাকালো। নওয়াজ কেন এই কথা নীর ঠিক বুঝতে পারল না। আসলে তখন শাড়ি কেনার মাঝে এই চুড়ির মুঠোয় চোখ আটকে যায় নীরের। অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয়। নীরের ছোটবেলার থেকেই অভ্যেস কাউকে কিছু বলতে পারে না। নিজেকে বরাবর গুটিয়ে রাখার অভ্যেস। চাইলেও নিজেকে প্রকাশ করতে পারে না, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। নীরের ভাবনার মাঝে শুনতে পেল, কোথায় হারিয়ে গেলে মিস পাখির বাসা? নীর চোখ তুলে তাকালো, কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চলে এলো তারা। রাতে খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সবাই। জহুরা সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে, সাথে নীর সাহায্য করছে। সবাইকে এগিয়ে দিয়ে এবার নীর খেতে বসলো। নীরের খাওয়ার মাঝে নওয়াজ খাওয়া শেষ। নওয়াজ নিজাম তালুকদারকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি চাচ্ছিলাম নীরবকে ভার্সিটি ভর্তি করাতে। নিজাম তালুকদার খাওয়া রেখে নীরের দিকে তাকালেন। নওয়াজের দিকে তাকিয়ে খানিকটা রাগী সুরে বলল, এইসব বিষয় আমাকে বলে কি লাভ, যখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়েছ, সেখানে সব বিষয় আমাকে জানানোর বিলসতা ছাড়া কিছুই নয়। অতীতে এক সিদ্ধান্ত তুমি নিয়েছিলে যা আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যে সিদ্ধান্তের কাছে আমি হেরে গিয়েছিলাম, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আমাকে। অতঃপর আমি এক সিদ্ধান্ত নিয়েছি এবং আমার বিশ্বাস এই সিদ্ধান্তে আমি জিতিয়ে দিবে। ছেলের কথা শুনে নিজাম তালুকদার চেয়ার থেকে উঠে চলে গেলেন। পরিস্থিতি থমথমে হয়ে গেল। নীর নিজের প্লেটের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। চোখে পানি টলমল করছে, তবুও নিজেকে সামলে নিল। নীলিমা বেগম নীরকে বললেন, আরে তুমি কষ্ট পেও না, একটু রেগে আছে তো তাই। আর তুমি খাবার শেষ করে নাও। জি মনি, আমি ঠিক আছি। নীর, বাবা রাগ করলে এভাবেই কথা বলে। দেখিস, রাগ ঠান্ডা হলে তোর সাথেও হাসি মুখে কথা বলবে। নীরকে ভাবি বলবে নাজিফা? ঠিক আচ্ছা মা। যে যার মতো করে খাবার শেষ করে নিজেদের রুমে চলে গেল। নীর সব কিছু গুছিয়ে রুমে চলে এলো। দেখলো নওয়াজ ল্যাপটপে কিছু করছে। নীর আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করলো। নীরের দিকে এক পলক তাকিয়ে নওয়াজ বাথরুমে চলে গেল। বের হয়ে এসে পুরো রুম চোখ বুলিয়ে নীরকে দেখতে পেল না। বারান্দায় তাকিয়ে দেখতে পেল নীর আকাশের দিকে তাকিয়ে অপলক তাকিয়ে আছে। নওয়াজ নীরের কাঁধে হাত রাখলো। নীর চমকালো, নিজের চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি এখানে কখন এলেন? যখন আপনি কোনো কিছুর ভাবনায় ডুব দিয়েছিলেন। চলুন ঘুমাতে যাব।
নীর এক পা আগে বাড়াতেই পেছন থেকে নওয়াজ নীরকে ধরে ফেললো। নীরকে ডিভানে নিজের পাশে বসলো। নীরের হাত নিজের হাতের মুঠোয় নিল। নীরের দিকে তাকিয়ে বলল, আমরা জীবনে যা চাই সব সময় ঠিক সেই রকম হয় না। আল্লাহ যা আমাদের জন্য মঙ্গল কোনো করেন তাই আমাদের সাথে হয়, আর যা হয় তার কোনো কিছু উপর আমাদের হাত থাকে না। প্রথমে আমাদের ভীষণ খারাপ লাগে যে কেন আমাদের সাথে এমন হলো, তবে এটা ভাবলেই আমাদের শান্তি লাগে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দেখো নীর, আমি বা তুমি আমরা কেউ জানতাম না যে আমাদের বিয়ে হবে। দুজনেই আমরা প্রস্তুত ছিলাম না, দুজনের পরিবার প্রস্তুত ছিল না। যেহেতু বিয়েতে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় না, হয় দুটি পরিবারের, এবং বিয়েটা যদি আমাদের মতো হয় তাহলে পরিবারে কারো না কারো আপত্তি স্বাভাবিক। তবে এই আপত্তিকে ঘিরে নিজেকে ছোট করা যাবে না। পরিবারে অন্যান্য সদস্য যারা তোমাকে ভালোবাসে তাদের কথা চিন্তা করে নিজেকে শক্ত করতে হবে। কখনো নিজেকে নিচু ভাবা যাবে না। যাদের মনে একটু রাগ অভিমান আছে তাদের মনে ধৈর্য ধরে ভালোবাসার ফুল ফোটাতে হবে। তবে নিজের সেলফ রেসপেক্ট সবচেয়ে আগে। জীবনটাই পুরোটা যুদ্ধক্ষেত্র। এখানে যে যুদ্ধ করতে পারবে সেই জিতে যাবে। যে নিজেকে শক্ত রাখতে পারবে তাকে কেউ চাইলেও ভাঙতে পারবে না। সে নিজেকে সকল পরিস্থিতিতে সামলে নিতে পারবে। দেখো নীর, আমি তোমার জীবনসাথী হওয়ার আগে তোমার ভালো বন্ধু হতে চাই। যে বন্ধু তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, যে বন্ধুকে নিজের সব মনের কথা অনায়াসে বলতে পারবে। আমি চাই আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। নীর চোখের জল ধরে রাখতে পারল না। নওয়াজকে নিজের সাথে জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দিল নীর। এতদিন পর নিজেকে আজ হালকা লাগছে। মাথা রাখার একখানা জায়গা পেয়ে প্রশান্তি অনুভব হচ্ছে। দেখো নীর, আমি জানি না যে আমি তোমার জন্য পারফেক্ট জীবনসঙ্গী হতে পারবো কিনা। আমি সেটাই জানি না যে তোমাকে আমি সর্বসুখ দিতে পারবো কিনা। তবে আমি এতটুকু বলতে পারবো যে জীবনে যে পরিস্থিতির সম্মুখীন হও না কেন, তুমি সবসময় নিজের পাশে আমাকে পাবে। সবসময় আগলে রাখবো তোমাকে। নীর মুচকি হাসল। নীরের চোখের জল মুছে দিল নওয়াজ। নীরকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। এইভাবেই সবসময় হাসবেন পাখির বাসা, এবং সবসময় মনে রাখবেন এই নওয়াজ আছে তোমার পাশে। ঠিক ছায়া যেভাবে সঙ্গ ছাড়ে না, আমিও ছাড়বো না। ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে? শুধু ধন্যবাদ আমি গ্রহণ করি না। তাহলে ধন্যবাদের সাথে ঠোঁটে দু চারটা চুমু খেতে দিলে সেটা অন্য বিষয়। অসভ্য লোক। নীর দু চোখ ছোট করে বলল, তোমারই তো। বলেই নীরের হাত ধরে রুমে নিয়ে এলো। নীরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। নীর কোনো দ্বিধা ছাড়াই তার ব্যক্তিগত পুরুষের বক্ষে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ক্লাস শেষ করে ভার্সিটির গেট দিয়ে বের হলো নাজিফা। ভার্সিটি থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। আজ আফরা আসেনি। শরীর নাকি ভালো না, তাই নাজিফা প্রেমিক পুরুষের সাথে সময় কাটাবে। নাজিফা হাতে পরিহিত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। এই লোকটার কোনো ঠিক ঠিকানা নেই। সময় মতো কোনো কাজ করে। বেশ কিছুক্ষণ পর কারো কণ্ঠে পাশে তাকালো। আমি কি আজ বেশি দেরি করে ফেললাম? না, আপনি তো একদম টাইম মতো এসেছেন। আচ্ছা, সরি, আর হবে না এমন। আরে আরে, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। এই যে আমার জন্য আপনার এখানে আসতে হলো। এই নিন একখানা গোলাপ, রাগ ঝেড়ে ফেলুন। সদরে গোলাপ গ্রহণ করে প্রেমিক পুরুষকে ধন্য করুন। সেই ব্যক্তিটি একখানা গোলাপ এগিয়ে দিয়ে বলল। নাজিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। মুহূর্তেই সব রাগ অভিমান পানি হয়ে গেল। ফুল বরাবরের মতো পছন্দ, আর সেটা যদি পাওয়া হয় প্রেমিক পুরুষ থেকে পাওয়া, তাহলে তো কথাই নেই। আর কারো কারো ক্ষেত্রে রাগ অভিমান পানি করার জন্যে ফুল যথেষ্ট। সেই কারো কারো মধ্যে নাজিফা একজন। যত রাগ করেই থাকুক না কেন, কেউ যদি একখানা গোলাপ তার সামনে ধরে তাহলে সব রাগ অভিমান একদম গলে যায়। অতি যত্নে ফুল গ্রহণ করলো নাজিফা। ঠোঁটে হাসি মাখিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। হাহা, আহা, এই হাসি দেখে তো বারবার আমি আপনার প্রেমে পড়ে যাই। কি এক স্নিগ্ধ হাসি, যা আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে নিমিষেই। নাজিফা খানিকটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা চুপ করুন তো মেহরাব। এবার মেহেরাব একটা রিক্সা ডেকে উঠে পড়ল। নাজিফার হাতের মুঠোয় হাত নিল। রিক্সা নেওয়ার কি প্রয়োজন ছিল? হেঁটেই যেতে পারতাম। শুনুন রমণী,
আপনার প্রেমিক হয়তো সামান্য টিউশন করে, তবে আপনাকে রিক্সা করে ঘোরানোর মতো সামর্থ্য আমার আছে। আরেকটা কথা, যতদিন না গাড়ি কেনার সামর্থ্য হচ্ছে ততদিন আমার সাথে রিক্সা অথবা হেঁটে যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ করলাম। দেখুন মেহরাব, আপনি কেন বারবার এক কথা বলেন? আমি কি একবারও আপনার সাথে বড় গাড়িতে উঠতে চেয়েছি? কখনো আপনাকে এ বিষয়ে কিছু বলেছি? আপনি বারবার কেন এক কথায় আমাকে কষ্ট দেন? নাজিফা মুখ ঘুরিয়ে নিল। হাত ছাড়িয়ে নিতে চাইলে মেহেরাব আরো শক্ত করে হাত ধরল। ঠান্ডায় সরে গেল। রাগ করবেন না নাজিফা, আপনি রাগ করলে অন্তর পড়ে আমার। আপনি প্রতিবার এমন কথা বলেন, আর আমি রাগ করলেই দোষ? আপনার সাথে আমি যাব না, ছাড়েন আমাকে। আপনি এভাবে রাগ করলে কিন্তু পুরো বউ বউ লাগে। নাজিফা মেহেরাবের কাঁধে মাথা রাখল। সুন্দর বিকাল উপভোগ করার জন্য এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। আজও তার সেই দিনটির কথা মনে পড়ে যখন তার মনে কেউ ভালোবাসার অনুভূতি জাগিয়েছিল, ভালোবাসা নামক যন্ত্রণা সহ্য করতে শিখেছিল। নাজিফা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিল। আগে যেই জায়গায় বইটা ছিল সেদিন সেই জায়গায় বইটা পায় না। বেশ খোঁজাখুঁজির পর বইটা পেল, কিন্তু উপরের শেলফে। বেশ খানিকক্ষণ চেষ্টা করেও বইটা হাতে না হলে পেল না। বেশ কিছুক্ষণ পর তার পেছন দিয়ে এসে কেউ একজন বইটা নামিয়ে দিল। নাজিফা পেছন দিয়ে তাকাতেই দেখতে পেল বেশ শক্তপোক্ত দেহের অধিকারী এক ব্যক্তি। নাজিফা সেই ব্যক্তিকে ধন্যবাদ জানালো। সেই ব্যক্তি ছিল মেহেরাব। মেহেরাব তখন অনার্স 4র্থ বর্ষে পড়ে। সেও বই পড়তে ভালোবাসত। তখন থেকেই কথা বলা থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা শুরু। জীবন থেকে কেটে গেছে আরও কয়েকদিন। আজ শুক্রবার। আজ নওয়াজের বাসায় আফরাদের পুরো পরিবারের সবার দাওয়াত। সেহেতু সাবিহা ও মাহাদের যেহেতু বিয়ে হয়েছে, তাই তাদের জন্য একটু আয়োজনের চেষ্টা। সকাল থেকেই বাড়ির স্টাফরা সবাই মিলে কাজ করছে। রান্নার কাজ করছে নীলিমা বেগম ও নীর। একে একে বেশ কিছু রান্না করেছে নীর। রান্নায় বেশ পারদর্শী। সব কাজ শেষে নীলিমা বেগম ও নীর একসাথে বসার ঘরে বসলেন। নীর চটজলদি 2 কাপ চা করে নিয়ে আসলো। নীলিমা বেগম হাসি দিলেন। মেয়েটা কেমন করে বুঝে যায় যে কখন তার কি প্রয়োজন। নীলিমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে নীরকে পাশে বসালেন। এইটুকু সময় পুরোটা নীরকে লক্ষ্য করেছেন। এমনি সময় মতো ঠোঁটে হাসি লেগে থাকে। আজ কেমন যেন উদাসীনতা। নীরকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে নীর, তোমার মন খারাপ কেন? নীর নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালালো। নীর আগে থেকেই নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে। মনের মধ্যে যত ঝড় হোক না কেন কখনো মুখ দিয়ে বলার অভ্যেস নেই। ঠোঁটে মিঠা হাসি টেনে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি কিন্তু মায়ের কাছে মিথ্যা বলা ঠিক না। আর যদি তুমি আমায় কিছু বলতে না চাও তবে আমি ভাববো তুমি আমাকে মা মনে করোনি। নীর কিছু বলল না, এক ধ্যানে মাটির দিকে তাকিয়ে রইল। নীলিমা বেগম বলে উঠলেন, আমার ব্যর্থতা, হয়তো তোমার মনে সেই রকম জায়গা করতে পারিনি। বলেই চলে যেতে নিলে নীর হাত টেনে ধরে। নীরের চোখে কষ্ট। নীলিমা বেগম ভড়কে যান। নীরের চোখে পানি কেন? নীরের চোখের পানি মুছে দিয়ে বলেন, কান্না করছো কেন তুমি? কেউ কিছু বলেছে? শরীর অসুস্থ? কি হয়েছে তোমার? না বললে বুঝবো কি করে? নীর নীলিমা বেগমকে ধরে কেঁদে দেন। নাক টেনে বলে, বাবাকে মনে পড়ছে। বলেই আবারও চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে দিল। নীলিমা বেগম নীরের চুলে হাত বুলিয়ে দিলেন। কপালে চুমু খেলেন। কি বলে সান্ত্বনা দিবেন সেটা খুঁজে পেলেন না। আসলে বাবা মার মতো কেউ নেই। যার বাবা মা নেই সে বুঝে বাবা মা কি জিনিস। কিছুক্ষণ পর বললেন, এভাবে কাঁদলে কি হবে? আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। হয়তো কারো আগে, কত পরে নামাজ পড়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জানো মনি, শুক্রবার হলে বাবা পুরো বাড়ি মাথায় করে রাখতেন। বাবার সব কিছু আমি গুছিয়ে দিতাম। জুম্মার নামাজে যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। বলতেন, আম্মা যান, আমি যাচ্ছি, আপনার লগে আইবার সময় জিলাপি নিয়ে আমো। কি সুন্দর মানুষটা। হাসি মুখে নামাজ পড়ে আমার জন্য জিলাপি নিয়ে আসতো, নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আজ সেই মানুষটাই নেই। কেন আমার সাথে এমন হলো? কেন এত তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে গেলেন আল্লাহ? আজও বাবার হাস্যোজ্জ্বল মুখ আমার চোখে ভাসে। কেন আমার সাথে এমন হলো? বলেই নীর আবারও কান্নায় ভেঙে পড়ে। নীলিমা বেগম তাকে বেশ কিছুক্ষণ আগলে রাখেন। তাকে বুঝিয়ে রুমে একটু
আরাম করার জন্য পাঠিয়ে দেন। রুমে গিয়ে একটু বেডের উপর পিঠ ঠেকিয়ে বসতেই চোখ লেগে গেল। হঠাৎ দরজা খোলার আওয়াজ, চোখ খুলল নীর। নামাজ সোজা ওয়াশরুমে চলে গেল। নীর পানির আওয়াজ বুঝতে পারল নামাজ গোসল করছে। তাই নীর তার পছন্দ মতো একদম সাদা রঙের পাঞ্জাবি বের করলো। সাদাটা বরাবর পছন্দ, আর সাদা নামাজকে মানায়ও বটে। আজও মনে পড়ে কিভাবে শীতের সকালে নামাজের সাথে ধাক্কা খেয়েছিল। কে জানতো সেই সুপুরুষ নীরের ব্যক্তিগত পুরুষ হবে। কখনো তো কল্পনাও করেনি নীর যে সেই ব্যক্তি নীরের নিজের মানুষ হবে, যার উপর শুধু নীরের আধিপত্য চলবে। সবশেষে নীরের বাচ্চার বাবা হবে। ইস, এ কি ভাবলো সে? শেষের কথা ভাবতেই চোখে মুখে লজ্জায় লাল হয়ে গেল। নীর কিনা এত কিছু ভেবে ফেলেছে। নীরের ভাবনার মাঝে কখন নামাজ গোসল শেষ করে বেরিয়ে এসেছে তা বুঝতে পারল না নীর। নামাজ বিছানার উপর বসে এক টানে নীর কোমর ধরে নিচের কোলে বসিয়ে দিল। নীরের হাতে টাওয়াল দিয়ে বলল, চুল মুছে দাও। কেন? নিজের কাজ নিজে করতে পারেন না? পারি, তবে এটা তোমার বউগত দায়িত্ব যে স্বামীর চুল মুছে দেয়া, স্বামীকে সেবা করা। ও, আপনারও তো স্বামীগত দায়িত্ব আছে। ও, তবে কি তুমি চাচ্ছ আমি স্বামীগত দায়িত্ব পালন করি? নীরকে কাছে টেনে নিল নামাজ। গলায় ঠোঁট ছুঁয়ে কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল। নামাজের কথার অর্থ বুঝে লজ্জায় নুইয়ে পড়ল নীর। নীর কি বলতে চেয়েছিল আর এই লোক বুঝল কি? সবসময় উল্টোপাল্টা কথা ভেবে এই অভ্যেস লোক। নীর আমতা আমতা করে বলে, ছাড়ুন। তুমি তো আমার কোলে বসে আছো, আমি কিভাবে ছাড়বো? নীর চোখ ছোট করে ফেলল। ভারী বজ্জাত লোক, কিভাবে লজ্জা দিচ্ছে ভাবা যায়। নীর দ্রুত সরে গেল। নামাজ পাঞ্জাবি পড়তে পড়তে নীরকে প্রশ্ন করলো, তোমার কি লজ্জা পাওয়ার রোগ আছে? আমি কিছু না করতেই লজ্জা পাও, গোসল করে বেরিয়ে দেখি একা একাই লজ্জা পাচ্ছ, ব্যাপার কি নীর? তেমন কিছু না। নামাজ দুষ্টু হাসি হাসলো। নীরকে ভরকে দিতে বলল, আমি বুঝতে পেরেছি কেন তুমি লজ্জা পাচ্ছিলে। নীর চোখ তুলে নামাজের দিকে তাকালো। এই লোক তো নীরের মনের কথা পড়ে ফেলে। তবে কি এখনো সব বুঝে ফেললো? নীর বাঁকা চোখে বলল, কি বুঝেছেন? তুমি এত দুষ্টু নীর, তুমি যে এত কিছু ভেবে ফেলেছ তা কিন্তু আমি বুঝেছি, কিন্তু আমি তো ভাবছি যে তুমি এত গভীর ভাবনা কিভাবে ভাবলে? আপনি ভুল ভাবছেন। বলেই নীর এক দৌড় দিল। নীরের ফেস দেখার মতো হয়েছিল। নামাজ হেসে উঠল। এই মেয়েকে খুব সহজে জব্দ করা যায়। পুরোপুরি তৈরি হয়ে নামাজের জন্য বের হয়ে গেল। বিকালবেলা নামিরা বেগম তার পুরো পরিবার নিয়ে উপস্থিত হয়। নামিরা বেগম ও নীলিমা বেগম নিজেদের মতো বলছে। আকরাম আহমেদ ও নিজাম তালুকদার একসাথে বাইরে গিয়েছেন। সব নীরের রুমে বসে আড্ডা দিচ্ছে। বিছানার একপাশে সাবিহা বালিশের উপর হেলান দিয়ে বসেছে মাত্র। এতক্ষণ যাবৎ নীরকে তারা সাজিয়ে দিচ্ছিল। নীরকে লাল জামদানি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়ে দিয়েছে। আরে ভাবি, আপনাকে তো সেই লেভেলে সুন্দর লাগছে। নাজিফা বলে উঠল। আফরা তাল মিলিয়ে বলল, আসেন একটা ছবি তুলে নামাজ ভাইয়ের ফোনে হোয়াটসঅ্যাপ করি। বলেই আফরা টুসটাস করে কয়েকটা ছবি তুলে নিল। দেরি না করে নাওয়াজের ফোনে হোয়াটসঅ্যাপ করলো। নাওয়াজ সেকেন্ডের মধ্যে সিন করলো। আরে ভাই দেখে ছবি দিতে না দিতেই সিন করেছে। ভাই আজ আমার শেষ। আহা, ভাবির কি লজ্জা মাখা চাহনি? আফরার কথায় নীর আরও একটু লজ্জা পেল। লজ্জায় গালে লাল আভা ছড়িয়ে পড়ল। চোখ তুলে এদিক সেদিক তাকালো। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে আফরা। আরে নাফিজা দেখ ভাবি কিভাবে লজ্জা পাচ্ছে। আমার তো মন চাচ্ছে এই লজ্জা মাখা হলে চুমু দিয়ে দেই। এই গালে চুমু দেওয়ার অধিকার শুধু নওয়াজ ভাইয়ার। তুই কেন ভাইয়ার অধিকার ক্ষুণ্ণ করবি আফরা? সাবিহার কথায় আফরা ও নাজিফা একসাথে হেসে দিল। আফরা নীরকে লজ্জা দিতে বলল, ভাই তোমার পুরা শেষ ভাবির এই রূপ দেখে। নীর রাগী চাহনি দিয়ে বলল, আফরা তুই কিন্তু লিমিট ক্রস করছিস। এই আফরা, তুই থাম। তোর লিমিট ক্রস করার কোনো অধিকার নাই। লিমিট ক্রস করার অধিকার শুধু নওয়াজ ভাইয়ার, তাই না নীর? সাবিহা নীরকে একটু ধাক্কা দিয়ে বলল। নীরের ফেস বাংলার পাঁচের মতো হয়ে আছে। দেখতে ভীষণ ভালোই লাগছে। তাকে লজ্জায় দিতে আরো বলল আফরা,
আরে বল না, নওয়াজ ভাইয়া কি লিমিট ক্রস করেছে? হাতে হাত রেখে পাশাপাশি একসাথে। আফরা প্লিজ এবার চুপ কর বোন। আরে এমন করছিস কেন? বল না, ভাইয়া কি তোকে চুমু খেয়েছে? ঠোঁটে ঠোঁটে আলাপন হয়েছে? নীর কি বলবে ভেবে পায় না, লজ্জায় মরি মরি অবস্থা। ঠিক তখন হাতে থাকা ফোন ভাইব্রেট হয়, মেসেজ চেক করতে দেখতে পাই। বউ, আমাকে যন্ত্রণা দিতে কি তোমার ভালো লাগে? কেন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি এই বেসামাল আমিকে গ্রহণ করতে পারবে? আমার বেসামাল স্পর্শ নিতে পারবে? নীর যেন আরো নইয়ে পড়ল, একদিকে নামাজ অন্যদিকে এরা, কি এক অবস্থায় পড়ল নীর। ভাগ্য ভালো কেউ মেসেজ দেখেনি, না হলে আরো লজ্জায় পড়তে হতো নীরের। নীরের অবস্থা দেখে সাবিহা সবাইকে চুপ করতে বলল। সবাই নীরের অবস্থা দেখে হাসতে লাগলো। নীর কাজের কথা বলে রুম থেকে বের হয়ে গেল। নীর বের হতেই আবার হাসির আওয়াজে মেতে উঠল পুরো রুম জুড়ে। বসার ঘরে বসে সন্ধ্যার নাস্তা করছে সবাই। বেশিরভাগ নাস্তা ঘরের তৈরি, নীর তৈরি করেছে। তাদের খাওয়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। জোহরা খুলে দিলেই ছোট পায়ে প্রবেশ করে পরী। পরীকে দেখে অবাক হয় সবাই। পরীর পেছন পেছন এগিয়ে আসে রাদীপ। রাদীপকেও দাওয়াত দেওয়া হয়েছে। এভাবেই তো সময় পাওয়া যায় না। যেহেতু আজ সবার ছুটি, তাই একটু সময় কাটানো যাবে সবাই মিলে। পরী দৌড়ে গিয়ে সাবিহার পাশে দাঁড়ায়। পেছন পেছন রাদীপ এগিয়ে আসে, সবার সাথে কুশল বিনিময় করে, বলে, আরে আমি রেডি হচ্ছি, তখন পরি বলে সে নাকি আমার সাথে আসবে। আমি বলেছিলাম তুমি বাসায় থাকো, কিন্তু না, সে আমার সাথে আসবেই। ভালো করেছেন রাদীপ ভাইয়া পরীকে নিয়ে এসে। বলেই পরীকে কোলে নিয়ে চুমু খায় নীর। ছোট থেকেই বাচ্চাদের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে তার। বাচ্চাদের ভীষণ ভালো লাগে। সবাই যে যার মতো নিজেদের জায়গায় বসে পড়ে। নীর, তোর বুঝি বাচ্চা অনেক ভালো লাগে? সাবিহার কথায় হাসে নীর, মাথা উপর নিচ করে, অর্থাৎ বোঝায় তার পছন্দ। সাবিহা নীরকে লজ্জা দেওয়ার জন্যে বলে, নওয়াজ ভাইয়া, তাহলে নীরের কোলে তাড়াতাড়ি পরীর মতো একজনকে নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করো। সাবিহার কথায় নীরের দুই গাল জুড়ে লাল আভা ফুটে ওঠে। কি পেয়েছে সাবিহা আপু তাকে? একের পর এক লজ্জা দিয়েই যাচ্ছে। সাবিহা আপু মোটেও ঠিক করছে না। মাহাত বলল, নওয়াজ, তাড়াতাড়ি চাচ্চু ডাক শুনতে চাই। যেহেতু বিয়ে তুমি আগে করেছো, সেহেতু চাচ্চু ডাক শোনানোর দায়িত্ব আগে তোমার, আর বাকি রইল আমার কথা। তবে শুনে রাখো, পরীর মতো একজন না 12 জন আনবো, পুরো ফুটবল টিম বানাবো। সঠিক সময় হোক, তাই না বউ? নওয়াজের লাগাম ছাড়া কথায় নীরের যেন মরি মরি অবস্থা। কেউ তার দিক বুঝতে চাইছে না, কেউ বুঝছেন না যে তার লজ্জা লাগছে। নওয়াজের বউ বলার পর সবাই উৎসুক নয়নে নীরের দিকে চাইল। নীর এবার যেন নিজেকে ঠিক রাখতে পারছে না। মনে মনে দোয়া করলো যেন উপরওয়ালা তাকে এই পরিস্থিতি থেকে বের করে। তবে বলতে দেরি, সাহায্য চলে আসতে সময় ব্যয় হলো না। ঠিক তখন নীলিমা বেগমের ডাক পড়ে। ওপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া জানালো। দ্রুত পায়ে পরীকে আফরার কোলে দিয়ে চলে গেল। সবাই একসাথে তার কাণ্ডে হেসে দিল। খাবার টেবিলে ছোটরা একসাথে খেতে বসলো। আগেই আকরাম সাহেব ও নিজাম তালুকদার খেয়ে নিয়েছে। আঙ্গুরা বেগমের রুমে খাবার পাঠানো হয়েছে। বাকি রইল নীলিমা বেগম ও নামিরা বেগম, দুই বোন একসাথে পড়ে খাবেন। খাবার টেবিলে রাদীপ পরীকে খাইয়ে দিতে নিলে পরী বায়না ধরে সে আফরার কাছে যাবে। রাদীপ অবাক হয়, পরী তো রাদীপের আম্মু, হাতেও রাদীপের হাত ছাড়া কারো হাতে খায় না। আজ কি হলো? পরী আফরার কাছে খাবে তো তার কাছেই খাবে। তাই অবশেষে আফরা পরীকে কোলে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। রাদীপ ধীর কণ্ঠে বলল, আপনি কিছু মনে করবেন না আফারা, পরী মাঝে মাঝে প্রচুর জেদ করে। আমি সরি, তার জেদের জন্য আপনার কষ্ট হচ্ছে। আফরা একটা মিষ্টি হাসি দেয়। সেই হাসিতে আবার শিহরণ জাগে কারো মনে। বার কয়েক পলক ফেলে এই হাসি পর্যবেক্ষণ করে কেউ একজন আফরা বলে, সমস্যা নেই, বাচ্চা মানুষ একটু জেদ করতেই পারে। তাদের কথার মাঝে শুনতে পাই, এমনভাবে নীরের দিকে তাকানোর কি আছে? এমন করে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? ভুলে যাস না, এটা তোর বেডরুম না।
নামাজকে একটু লজ্জা দিতে বলে মাহাদ। নীর চোখ তুলে নামাজের দিকে তাকায়। সবার ঠোঁটে মিটিমিটি হাসি। এবারও নীরের গালে লাল আভা ছড়িয়ে পড়ল। সবাইকে অবাক করে দিয়ে নামাজ পড়ল। বউয়ের দিকে তাকানো কি কোনো অপরাধ? আর আমি কি বউকে চুমু খেয়েছি না বাসর করেছি? শুধু তাকিয়েছি। নামাজ তালুকদার বেডরুমের কাজ বেডরুমে করতে জানে। নামাজের কথায় নীরের খাবার আটকে যায় গলায়। নাজিফা পানি এগিয়ে দেয়। পানি খেয়ে নিজেকে সামলে নেয় নীর। সাবিহা হাসছে। নীর কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে সাবিহার দিকে। অর্থাৎ বিষয়টাকে এখানেই শেষ করো। কিন্তু সাবিহা তো মজা নিচ্ছে, সে তো বিষয়টা এনজয় করছে। তাও এখানে ছোটরা আছে না, আফরাও নাজিফার সামনে এমন বিষয় কেমন দেখায়? ও তারা ছোট বেশ, তবে আমি অন্য কারো মতো খোলা আকাশের নিচে বউকে ডেকে পাঠিয়ে গালে চুমু খাইনি। বলেই হাত ধুতে চলে গেল নওয়াজ। মাহাদ সাবিহার দিকে তাকালো। সাবিহা কেমন থমকে আছে। সেদিন হলুদের পর রাতে ছাদে ডেকেছিল সাবিহাকে। সাবিহার গালে চুমু খেয়েছিল, কিন্তু তখন তো কেউ ছিল না ছাদে। তবে তাদের দেখেছে নাকি নওয়াজ? ইস, মান সম্মান শেষ। কেন যে এই ছেলের সাথে লাগতে গেল মাহাদ? এখন আর নওয়াজ কোনো কিছু না বললেই হলো, নতুবা ছোটদের সামনে মান সম্মান প্লাস্টিক হবে। নওয়াজ হাত ধুয়ে এসে নিচে চেয়ারে বসলো, পানি খেয়ে পড়ল। নেক্সট টাইম বউকে চুমু খাওয়াই আগে আশেপাশে ভালোভাবে দেখে নিও মাহাত ভাইয়া। বলেই ঠোঁট কামড়ে হেসে চলে যায় নওয়াজ। নওয়াজের সাথে খোঁচাখুচি করতে এসেছিল, একদম মান সম্মান নিয়ে টান দিয়ে দিয়েছে মাহাদের। সাবিহা খাবার কোনো মতো শেষ করে চলে যায়। মাহাদ আর কোনো কথা বলল না। তাদের অবস্থা দেখে রাদীপ, আফরা ও নাজিফা হেসে ওঠে। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই আরও কিছুক্ষণ পরে সব মেহমান চলে গেল। নীর কাজের মানুষদের দিয়ে খাবারগুলো সামলে নিল। সব কিছু চেক করে নিচের রুমে চলে গেল। রুমে এসে দরজা খুলল। সবকিছু কেমন অন্ধকার। নওয়াজ কি ঘুমিয়ে গেল নাকি? অন্ধকারে হাত দিয়ে সুইচ খোঁজার চেষ্টা চালালো। হাতের কাছে ফোন, তাও নেই। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো নীর। পেছন থেকে কেউ দরজা বন্ধ করে তাকে জড়িয়ে ধরল। নীর একটু ভয় পেল। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। নীরকে আরও একটি নিচের সাথে নিবিড় করে নিল নওয়াজ। কে বলেছে তোমাকে বউদের মতো নতুন লাল জামদানি পরতে? কে বলেছে সমুদ্রের ন্যায় গভীর চোখে টানা কাজল দিতে? আসলে কি আসলে নকলে করছো? তুমি কি বোঝো না তোমাকে এভাবে দেখলে আমার ভেতরে তোলপাড় সৃষ্টি হয়? তুমি কি বোঝো না তোমায় গভীরভাবে ছোঁয়ার যন্ত্রণা সহ্য করছি আমি প্রতিনিয়ত? তবুও কেন আমার ভেতরের চাওয়াগুলোকে উস্কে দিচ্ছ? নীর বড় বড় শ্বাস নিল, কাঁপতে থাকা ঠোঁট দিয়ে উচ্চারণ করল। আসলে বড় খালামণি আমাকে শাড়ি গিফট করেছে। তিনি চাচ্ছিলেন আমি যেন শাড়ি পরি, তাই শাড়ি পরিয়ে সাবিহা আপু একটু সাজিয়ে দিয়েছে। তাই বলে আমার ভেতরে এমন তোলপাড় সৃষ্টি করা একদম ঠিক হয়নি তোমার। আমি শুধু বড় খালামণির ইচ্ছে পূরণ করতে শাড়ি পরেছি। নওয়াজ নীরের বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নেয়। নীরের গলায় মুখ ডুবিয়ে নিজের ঠোঁট ছোঁয়ায়। জোরে বাইট দেয় নীরের গলায়। নীর আর্তনাদ করে ওঠে। নীর দুহাতে নওয়াজের পরিহিত পাঞ্জাবির কলার খামচে ধরে। নওয়াজ ঘোর লাগা কণ্ঠে বলল, এখন আমার ইচ্ছা পূরণ করো। মানে আমার ঠোঁটে চুমু খাও নীর। নীর ঢোক গিলে হাত পা অসম্ভব রকম কাঁপছে। বুকের ভেতর ধুকপুক করছে। মস্তিষ্ক অসাড় হয়ে যাচ্ছে। নীরের অবস্থা বুঝতে পেরে সেকেন্ডের মধ্যে নওয়াজ নিজের ঠোঁট নীরের ঠোঁটে গুজে দিল। মিনিট পাঁচেক পর ছেড়ে দিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। নীর যেন কিছুই শুনতে পেল না। কেমন ঘোরের মধ্যে আছে নীর। কিছুক্ষণ আগের ঘটনায় এখনো বোধ হয়ে আছে। সবকিছু এত দ্রুত হলো যে কি থেকে কি হলো নীর বুঝতে পারল না। নওয়াজ নীরের অবস্থা বুঝতে পেরে নীরের দিকে ঝুঁকে দাঁড়ালো। নীরের কানের কাছে ঠোঁট ছুঁয়ে পড়ল। তুমি কি আবার চুমু খেতে চাইছো? নীর যেন ঘোর থেকে বের হয়। লজ্জায় গাল লাল হয়। নীরকে আরও একটু ভড়কে দিতেই নওয়াজ দুষ্টু হেসে মোহনীয় কণ্ঠে বলল, গো ফার্স্ট বিফোর আই লুজ মাই কন্ট্রোল।
নীর দ্রুত পায়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। নামাজ ঠোঁট কামড়ে হেসে উঠল, বেডে শুয়ে পড়ল। নীর বের হয়ে চোখ মাটির দিকে রেখে বেডের একপাশে শুয়ে পড়ল। তৎক্ষণাৎ নামাজ নীরকে নিজের বুকে নিল। যতদিন বেঁচে আছি তোমাকে এই বুকে মাথা রেখে ঘুমাতে হবে। অভ্যাস করো, যত দূরে যাওয়ার চেষ্টা করবেন ততই আমাকে কাছে পাবে। নীরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল নাওয়াজ। বেশ কিছুক্ষণ পর অতিবাহিত হলো নিরাপত্তায়। নাওয়াজ নীরকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কাল ভার্সিটি অ্যাডমিশন কোচিং ভর্তি করিয়ে দিব। তুমি আবার নতুন করে পড়াশোনা করবে তো, তাই না? নামাজের কথায় চোখে পানি চলে এলো নীরের। ছোট থেকেই খুব ভালো এবং মেধাবী ছাত্রী সে। ছোট থেকেই স্বপ্ন বড় হয়ে টিচার হবে, নিজেকে গড়ে তুলবে। কিন্তু ভাগ্যের পরিহাসে ইন্টার পড়ার পর আর সুযোগ হয়নি। সেদিন যখন নিজাম তালুকদারের কাছে নামাজ নীরের পড়ার কথা বলে তখন নীরের মন নেচে ওঠে, আবার পড়াশোনা করার চেষ্টা করবে। ইস কি আনন্দ! কিন্তু নিজাম তালুকদারের কথা শুনে মন বিষাদে ভরে যায়। মনে হয়েছিল আর পড়াশোনা হবে না তার। নামাজের উদ্দেশ্য করে বলল, কিন্তু আব্বু যদি কিছু বলে? আব্বু কিছু বলবে না, সেদিন রাগে ছিল তাই এমনটা বলেছে। আর তুমি আমার বউ, আমার দায়িত্ব। আমি চাই আমার বউ শিক্ষিত হোক। নীর ছোট্ট করে বলল, ধন্যবাদ আপনাকে।